বেশ, আগের দিন আমরা ফাংশনস নিয়ে কাজকর্ম করেছিলাম। আগের দিন 3টে প্রোগ্রাম করতে দিয়েছিলাম, ওই 3টে হয়েছে? তার মধ্যে একটা হয়েছে, মানে বাকি দুটো বুঝতে পারছি না। বেশ, আমরা আগে একটু আগের দিনের প্রোগ্রামের সলিউশনগুলো দেখি। প্রথমটা ছিল লিস্ট পাস করব একটা ফাংশনে, তারপর অড ভ্যালুগুলো ডাবল হয়ে যাবে আর ইভেন ভ্যালুগুলো হাফ হয়ে যাবে। দেখো ভালো করে প্রোগ্রামটা। আমি একটা ফাংশন তৈরি করছি যেটার মধ্যে একটা লিস্ট পাস হবে, প্যারামিটারটা একটা লিস্ট। এই লিস্টটা এখানে ইউজার ইনপুটও নেওয়া যেতে পারে, আমি জাস্ট নিয়ে নিয়েছি একটা লিস্ট। এই লিস্টটা এইখানে পাস হচ্ছে। তারপরে কি হবে, একটা লুপ চলছে। কতক্ষণ লুপটা চলবে? লিস্টের লেন্থ অবধি লুপটা চলবে। তারপরে লিস্টের প্রত্যেকটা আইটেম আমি দেখছি, লিস্ট অফ জিরো, লিস্ট অফ 1, লিস্ট অফ 2 পরপর যাচ্ছে। যদি mod 2 = 0 হয়, তার মানে যদি ইভেন হয় তার মানে ওটা বাই 2 করে দেবো, আর যদি ওটা অড হয় মানে এলস এর পার্টে, তাহলে ওটা মাল্টিপ্লাই 2 করে দেবো। সেই ফাংশনটাকে আমি এখানে কল করলাম, তারপর নিউ লিস্টটা প্রিন্ট করে দেবো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা থাকলে বলো। হ্যাঁ স্যার, এটা পেরেছি। আর হ্যাঁ, এটা পেরেছি। পরের দুটোগুলোতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, পরেরটা হচ্ছে একটা টাপল আছে, যেই টাপলটা পাস করব ফাংশনে। তারপর কাউন্ট করব কটা ইভেন আছে আর কটা অড আছে। একটা ফাংশন ডিফাইন করলাম আমি, ঠিক আছে, যার মধ্যে একটা টাপল পাস হবে। ঠিক আছে, এই টাপলটা ধরো আমি পাস করব এখানে। ঠিক আছে, আমি এটা বড় একটা নাম দিয়েছি জাস্ট এখানে দেখানোর জন্য যে আমরা চাইলে ফাংশনের নাম যত বড় খুশি দিতে পারি। ঠিক আছে, দুটো লেটারের, 2 বা 3টে লেটারও দিতে পারি, আবার প্রচুর লেটারেরও দিতে পারি। এত বড় একটা ফাংশনের নামও হতে পারে। ঠিক আছে, এই টাপলটা আমরা হ্যাঁ, শুনতে পেলাম না, বলো আরেকবার। স্যার আমি বলছি, তুমি যে ফাংশনে ডিফাইন করছো, এবার কাউন্ট অফ এর মধ্যে স্পেস নেই। যদি স্পেস দিই তাহলে কি ওয়ার্ক করবে কি করবে না ফাংশনটা, এটা দিয়ে আমি না তোমার কথা বুঝতে পারছি না, মানে মাইকটা হয়তো মুখের খুব কাছে আছে। স্যার এবার শুনতে পাচ্ছ ভালো? হ্যাঁ বলো। স্যার আমি বলছি যে এই যে তুমি নামটা দিলে ডেফ কাউন্ট অফ ইভেন অড, হুম, কাউন্ট অফ, এবার এখানে তুমি কোনো স্পেস দাও, হ্যাঁ তো এখানে স্পেস দিলে কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ অবশ্যই আছে, ফাংশন নেমে কোনোদিন স্পেস থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, ওটা এরর দেখাবে, ফাংশন নেমে কোনোদিন স্পেস থাকবে না। ঠিক আছে। তো আমি এই একটা ফাংশন, যত বড় নাম আপনার, হ্যাঁ যত বড়ই নাম হোক না কেন, কোনো স্পেস বা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না, শুধু একটা আন্ডারস্কোর থাকতে পারে। তুমি ম্যাক্সিমাম এইটা দিতে পারো যে কাউন্ট আন্ডারস্কোর, অড আন্ডারস্কোর, ইভেন আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিতে পারো, কিন্তু কোনো স্পেস দিতে পারো না বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারো না। ঠিক আছে, তো আমি এই ইভ অড টাপলটা এখানে পাস করাচ্ছি। তারপর আমি কি করছি, আমার কাছে দুটো ভেরিয়েবল আছে, ইভেন কাউন্ট আর টি অড কাউন্ট। দুটোর ভ্যালুই আমি 0 রেখে নিলাম প্রথমে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। কল কি কেটে গেছিল? না না স্যার, আমি লিভ করে গেছি, একটু কেটে কেটে যাচ্ছে তাই বলে। আচ্ছা আচ্ছা, তো আমি এই টাপলটা পাস করালাম এখানে। আমার কাছে দুটো ভেরিয়েবল আছে, টি ইভেন কাউন্ট আর টি অড কাউন্ট। দুটো ভেরিয়েবলের ভ্যালুই আমি 0 রেখেছি প্রথমে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপর একটা ফর লুপ চালাবো। ফর লুপটার মধ্যে একটা ভেরিয়েবল, যেইটা আমি টাপলের প্রত্যেকটা ভ্যালু নিচ্ছি। ঠিক আছে, ওই টাপল ইন দিস টাপল। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু নিচ্ছি। এবার ফার্স্ট ভ্যালুটা ঢুকবে 12, তারপরের ভ্যালুটা ঢুকবে 26। ঠিক আছে,
তো আমি প্রত্যেকটা কি দেখছি ওটা ইভেন কিনা। যদি ইভেন হয় তাহলে টি ইভেন কাউন্টে একটা +1 করব, যদি এটা না হয় তাহলে এলসে গিয়ে অড কাউন্টে একটা প্লাস করব, তারপর আমি দুটো ভ্যালুই রিটার্ন করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, তারপর আমি ইভেন কাউন্ট, ইভ কাউন্ট আর অড কাউন্টের মধ্যে এই দুটো আমি এই ফাংশনটাকে কল করলাম। ঠিক আছে, দুটো ভেরিয়েবলের মধ্যেই মানে দুটো ভেরিয়েবল একসাথে, এবার দুটো ভেরিয়েবলের মধ্যে আমি একটা ফাংশন কল করছি কেন? কারণ এই ফাংশনটা দুটো ভ্যালু রিটার্ন করছে তাই। এই দেখো ইভেন কাউন্ট কমা অড কাউন্ট, তার মানে ফার্স্ট রিটার্নের ভ্যালুটা ইভেন কাউন্টে ঢুকবে, সেকেন্ড রিটার্নের ভ্যালুটা অড কাউন্টে ঢুকবে। বোঝা গেছে তো? এই রিটার্ন একসাথে দুটো করছি, তাই জন্য দুটো ভেরিয়েবলের মধ্যে একসাথে আমি ফাংশনটাকে কল করেছি। ক্লিয়ার? কোনো অসুবিধে? এই যে ইভেন্ট কাউন্টটা দিলে, হ্যাঁ, ওখানে তো আবার কিও দিতে পারতাম, আবার টি অড কাউন্টের জায়গায় এসও দিতে পারতাম। হ্যাঁ, যা খুশি দিতে পারতাম, সেগুলো তো ভেরিয়েবল নেম। ঠিক আছে, বেশ, নেক্সট প্রোগ্রামে যাচ্ছি। নেক্সট প্রোগ্রাম ছিল ফিবোনাকি সিরিজ। আমি শুধু এই ফার্স্ট 20 নাম্বারসের জায়গায় আমি ফার্স্ট n নাম্বার দিয়েছিলাম, যেই nটা ইউজার দেবে। ফিবোনাকি সিরিজ কি সেটা জানো তো? ফিবোনাকি সিরিজ হলো 0 1 1 2 3 5 8 13 21 চলছে। কি হচ্ছে ফিবোনাকি সিরিজে? প্রিভিয়াস নাম্বারের সঙ্গে এটা অ্যাড হয়ে যাচ্ছে, মানে এইটা প্লাস এইটা, 0 হচ্ছে আর প্লাস 1 করেছে 1 হচ্ছে। হ্যাঁ, এইটা প্লাস এইটা করে এইটা, তারপর আবার এইটা প্লাস এইটা করে এইটা, তারপর আবার এই দুটো প্লাস করে এইটা। 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, এরকম করে চলছে। দিস ইজ ফিবোনাকি সিরিজ। তো কি হচ্ছে, আমি ফিবোনাকি সিরিজের বেসিক লজিকটাকে বলি, তারপর প্রোগ্রামে যাচ্ছি। এ একটা ভ্যালু আছে 0, বি একটা ভ্যালু আছে 1, ঠিক? তারপরে আমি এ আর বিটা প্রথমে প্রিন্ট করে দেবো। আচ্ছা, তারপরে সি আর একটা ভেরিয়েবল আছে যেটার মধ্যে আমি এ প্লাস বি করবো, ঠিক? তারপরে কি হবে, তারপর সিটাও প্রিন্ট করে দেবো। তারপর হয়ে যাবে a is equal to b and b is equal to c। তারপর আবার এই লাইনে চলে যাবে, এই লুপটা চলবে। তার মানে a এর ভ্যালু 0 ছিল, b এর ভ্যালু 1, c এর ভ্যালু কত হলো, c is equal to 1 হলো, তাই তো? c এর ভ্যালু 1 হলো। তারপরে a is equal to b, b এর ভ্যালু 1 ছিল, a is equal to b মানে এর ভ্যালুটা 1 হয়ে গেল। c is equal to 1, b এর ভ্যালুটা 1 হয়ে গেল। তারপরে আবার এখানে যাচ্ছে, a প্লাস b করছে, c এর ভ্যালু 2 হয়ে গেল। তারপরে আবার a is equal to b, b is equal to c মানে b এর ভ্যালু কত 1 ছিল, এর ভ্যালু 1 হয়ে গেল। b is equal to c, c এর ভ্যালু 2 ছিল, b এর ভ্যালু 2 হয়ে গেল। তারপরে আবার এই দুটোকে প্লাস করে c is equal to 3 হয়ে যাবে। এই জিনিসটা লুপে হচ্ছে, বোঝা গেছে? তাই তার মানে আমি প্রথমে একটা নাম্বার নিলাম, কটা টার্ম আমার চাই, আমি দিলাম এখানে 20 টার্মস আমার চাই।
এই ভেরিয়েবলটার মধ্যে আমি ফিবোনাকি সিরিজটা কল করলাম, ফিবোনাকি সিরিজ ফাংশনটা কল করলাম। এই নাম্বারে কত পাস হলো? 20 এখানে গিয়ে ঢুকলো। আমি সিরিজের একটা লিস্ট নিলাম, সিরিজ নামে একটা লিস্ট নিয়ে নিলাম, যার মধ্যে এ আর বি এর ভ্যালু হচ্ছে 0 আর 1, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। কতক্ষণ চলবে? এটা আমি একটা ওয়াইল লুপে করেছি, ফর লুপে না করে। ফর লুপেও করতে পারো, একই ব্যাপার। ওয়াইল লুপে কি করেছি? ওয়াইল লুপটা কি, যতক্ষণ লেন্থটা ইজ লেস দ্যান এন, মানে আমার লিস্টের লেন্থটা যতক্ষণ না 20 হচ্ছে ততক্ষণ এটা চলবে। যতক্ষণ না আমার 20 হচ্ছে ততক্ষণ চলবে। আর প্রত্যেকটা আমি অ্যাপেন্ড করছি, প্রত্যেকটা এর ভ্যালু আমি অ্যাপেন্ড করছি। a, b ইজ ইকুয়াল টু b, a প্লাস b, মানে প্রথমে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সেইটা কি হয়ে যাচ্ছে? এর ভ্যালু হয়ে যাচ্ছে বি, আর বি এর ভ্যালু হয়ে যাচ্ছে সি, মানে এ প্লাস বিটা হচ্ছে সি। মানে এখানে যেটা আমি করলাম সেটা আমি ডিরেক্ট করেছি, বি তে আমি এ প্লাস বি ঢুকিয়ে দিচ্ছি। মানে প্রত্যেকবার কি হলো? বুঝতে পারছি। বি এর ভ্যালুটা এ তে ঢুকছে আর এ প্লাস বিটা বি তে ঢুকছে, প্রত্যেকবার এইটা হচ্ছে। এইটা কতক্ষণ চলছে? ওয়াইল লেন্থটা হচ্ছে না, এন এর ভ্যালু লেন্থের ভ্যালুটা এন এর থেকে কম, এন এর ভ্যালু হচ্ছে 20, তাই জন্য এটা 20 বার চলবে। হয়ে যাওয়ার পর সিরিজটাকে আমি রিটার্ন করে দেবো, তারপর আমি সিরিজটাকে প্রিন্ট করছি। ওই লিস্টটাকে আমি রিটার্ন করে দিলাম, ফিবোনাকি সিরিজের লিস্টটা। বোঝা গেছে? বেশ, এই হলো কিছু প্রোগ্রাম। বাকি এবার ফাংশনের পরের টপিকগুলোতে যাই। ভালো করে শুনবে, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। ফার্স্ট টপিক হচ্ছে প্যারামিটারস অ্যান্ড আর্গুমেন্টস। এই যে আমরা একটা বা দুটো বা তিনটে আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করাচ্ছি, সেইগুলোর ব্যাপারে প্রথমে জানতে হবে। প্যারামিটারস কি? যেগুলো আমরা একটা ফাংশন হেডারের মধ্যে বা ফাংশন ডেফিনেশনের মধ্যে আমরা প্যারান্থিসিসের মধ্যে লিখি, মানে ব্র্যাকেটের মধ্যে লিখছি। এই ভ্যালুগুলোই আমার ফাংশনটাকে কাজ করাবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? যদি একটার বেশি প্যারামিটার থাকে তাহলে আমরা কমা দিয়ে সেটাকে সেপারেট করব, সেটা আগেই দেখেছি। আর্গুমেন্ট আর প্যারামিটার, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স? আর্গুমেন্ট ইজ দ্য ভ্যালু দ্যাট ইজ পাসড টু দ্য ফাংশন when it is called. This is my parameter. এনটা হচ্ছে আমার প্যারামিটার, যখন আমি ফাংশনের মধ্যে লিখছি দিস ইজ মাই প্যারামিটার। আর যখন আমি কল করছি এই ফাংশনটাকে, যেটা পাস করাচ্ছি, দিস ইজ মাই আর্গুমেন্ট। ফাংশন ডেফিনেশনের সময় যেই ভ্যালুটা আছে দ্যাট ইজ কল্ড প্যারামিটার, ফাংশন কল করার সময় যেই ভ্যালুটা পাস করাচ্ছি দ্যাট ইজ কল্ড আর্গুমেন্ট। বোঝা গেছে আর্গুমেন্ট আর প্যারামিটারের ডিফারেন্স? প্যারামিটারটা মানে আগে থেকে সেট করা থাকে, আর্গুমেন্টটা আমরা দিই, তাই তো? হ্যাঁ, আর্গুমেন্টটাই পাস হচ্ছে প্যারামিটারে। আর প্যারামিটারকে আমরা ফর্মাল আর্গুমেন্ট বলি, আর আর্গুমেন্টকে আমরা অ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি। ঠিক আছে? প্যারামিটার ইজ অলসো নোন অ্যাজ ফর্মাল আর্গুমেন্ট, আর্গুমেন্ট ইজ অলসো নোন অ্যাজ অ্যাকচুয়াল আর্গুমেন্ট। আর ফাংশন ক্যান অল্টার অনলি মিউটেবল টাইপ ভ্যালুজ, মানে যেই টাইপগুলো, মানে টাপেল যখন আমরা পাস করাবো ভ্যালু চেঞ্জ করতে পারে না। এই যে টাপেলের যেই প্রোগ্রামটা দিয়েছিলাম, এটায় আমরা কোনো ভ্যালু কিন্তু চেঞ্জ করিনি, জাস্ট ভ্যালুগুলোকে কাউন্ট করেছি। একটা ফাংশন শুধু মিউটেবল টাইপগুলোকেই চেঞ্জ করতে পারে। ঠিক আছে? ফর্মাল আর অ্যাকচুয়াল আর্গুমেন্টের একটা ছোট্ট এক্সাম্পল, এটা আগেও প্রোগ্রামে করেছি। এই আগের দিন ইম্পোর্টের কথা বলছিলাম, যেদিনকে প্রথম পড়িয়েছিলাম আমি ইম্পোর্টের কথা বলছিলাম।
এই যে ইম্পোর্ট আচ্ছা, ম্যাথ, ম্যাথকে আমি যদি ইম্পোর্ট করি, পাই এর ভ্যালুটা ম্যাথে আছে, ম্যাথ লাইব্রেরিতে পাই এর ভ্যালুটা আছে, তা আমি যখন ম্যাথ ডট পাই করবো ওখানেও পাই এর ভ্যালুটা পেয়ে যাবে। হুম, তো এইখানে যেই আমি ফাংশনটা ডিফাইন করেছি, দিস ইজ দ্য ফর্মাল আর্গুমেন্ট। আর এখানে যে আমি কল করেছি, যখন এরিয়া ফাংশনটাকে আমি কল করেছি, যেই ভ্যালুটা পাস করাচ্ছি, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল আর্গুমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বেশ। সেকেন্ড। ঠিক আছে, বেশ। এবারে আসছি টাইপস অফ আর্গুমেন্টসে। আরো কয়েক রকমের আর্গুমেন্ট: পজিশনাল আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট। আমাদের মেনলি ফার্স্ট দুটো লাগবে, থার্ডটা লাগবে না, এটার নাম্বারগুলো গন্ডগোল হয়ে গেছে। আমাদের ফার্স্ট দুটো লাগবে, পজিশনাল আর্গুমেন্ট লাগবে আর কিওয়ার্ডের ডিফল্ট আর্গুমেন্টটা লাগবে। আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টটা বিশেষ করে লাগবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। ফার্স্ট হচ্ছে positional argument. Arguments passed to a function in correct positional order. আমি একটা ফাংশন এখানে তৈরি করেছি ডিভাইড, যার মধ্যে a আর b দুটো প্যারামিটার আছে। আমি x আর y দুটো ভ্যালু নিয়ে সেইটাকে ফাংশনে কল করাচ্ছি। আমি x নিয়েছি আর y নিয়েছি। এক্সটা সবসময় a তেই ঢুকবে, ওয়াইটা সবসময় b তেই ঢুকবে, এরকম কোনোদিন হতে পারে না এক্সটা গিয়ে b তে ঢুকছে, ওয়াইটা গিয়ে a তে ঢুকছে। এটা কোনোদিন পসিবল নয়। আমি যেরকম আমার আর্গুমেন্টের অর্ডার, প্যারামিটারের অর্ডার আছে, সেই অর্ডারেই আর্গুমেন্টগুলো প্যারামিটারে গিয়ে ঢুকবে। a আর b যদি আমার আর্গুমেন্ট থাকে, প্যারামিটার থাকে পরপর, এইখানেও আমি যেই অর্ডারে নেব আর্গুমেন্টগুলো, সেই অর্ডারেই এই ফাংশনে গিয়ে ঢুকবে। মানে এক্সটা গিয়ে ঢুকবে a তে, ওয়াইটা গিয়ে ঢুকবে b তে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে স্যার আমরা মানে ভেরিয়েবল আরো দিতে পারি, কিন্তু পজিশনটা এক থাকবে, তাই তো? হ্যাঁ, ভেরিয়েবল আলাদা নিতে পারি না, ভেরিয়েবল আলাদা নিতেই হবে। তুমি যদি এখানে a আর b ইউজ করো, ও তোমাকে বলবে a আর b অলরেডি ইউজ করা হয়ে গেছে। তুমি যখন একটা অ্যালজেব্রার অঙ্ক করো, দুটো যদি ভ্যালু থাকে, দুটো আলাদা আলাদা ভ্যালু নিতে হয়। লেন্থ আর ব্রেথ যদি নাও, একটা এল আর একটা বি, দুটোই এল তুমি নিতে পারো না। কম্পিউটারেও সেই রকম, দুটো এই এ আর বিটা, ও তুমি যদি যেই এখানে এ আর বি ইউজ করবে, ও বলবে এ আর বি অলরেডি ইউজ হয়ে গেছে, তুমি করতে পারো না আর এ আর বি ইউজ। বুঝতে এইটা হলো পজিশনাল আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্ট কি? এমন কিছু যেটার ভ্যালু আমরা দিয়ে দিই। যেমন তিনটে আর্গুমেন্ট আছে এই ফাংশনটার মধ্যে, প্রিন্সিপাল, রেট আর টাইম, কিন্তু টাইমের ভ্যালুটা আমি দিয়ে দিলাম, তাই জন্য পুরো ফাংশনটার মধ্যে টাইমের এটাই ভ্যালু থাকবে। ক্লিয়ার? মানে এটা মানে শুধু টাইমে ভ্যালুটা দিলে। হ্যাঁ, এবারে আমাকে এই প্রিন্সিপাল আর রেটের ভ্যালুটা এরকম ভাবে ফাংশনের বাইরে নিতে হবে, কিন্তু আমি টাইমের ভ্যালুটা আমি নেব না, কারণ এখানে আমি টাইমের ভ্যালুটা ডিফাইন করে দিয়েছি, আমি কনস্ট্যান্ট করে দিয়েছি, টাইমের এটাই ভ্যালু। ঠিক আছে। ফাংশনের বাইরে আমাকে টাইমের ভ্যালুটা নিতে হবে না। এবারে নিয়ম যেটা, আমাকে সবসময় ডিফল্ট আর্গুমেন্টগুলোকে পরে রাখতে হবে। আগে পজিশনাল আর্গুমেন্টটাকে রাখতে হবে, তারপরে ডিফল্ট আর্গুমেন্টটাকে রাখতে হবে। মানে প্রিন্সিপাল একটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, রেট পজিশনাল আর্গুমেন্ট, টাইম ডিফল্ট আর্গুমেন্ট লাস্টে আছে। সেকেন্ডটাতে সেরকম, প্রিন্সিপাল হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, এই প্রিন্সিপাল হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, রেট আর টাইম হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, এগুলো পরে আছে। আমি এইটা আমি লিখতে পারি না। প্রিন্সিপাল একটা পজিশনাল আর্গুমেন্ট, তারপরে একটা ডিফল্ট আর্গুমেন্টের ভ্যালু দেওয়া, তারপরে আবার আর একটা পজিশনাল আর্গুমেন্ট আমি রাখতে পারি না। আমাকে সবকটা ডিফল্ট আর্গুমেন্টের ভ্যালু লাস্টে রাখতে হবে। দিস ইজ রং, দিস টু আর রাইট। ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার।
কিওয়ার্ড বা নেমড আর্গুমেন্ট এটা আমাদের খুব একটা কাজে লাগে না, তাও আমি জাস্ট একটা বলে দিচ্ছি ওভারভিউ। Default keyword gives flexibility to specify default values for parameters so that it can be skipped in the function call if needed. মানে যখন আমি কোনো ভ্যালুকে ডিফল্ট হিসেবে, এই যে ডিফল্ট আর্গুমেন্ট যেগুলো আমি যেগুলোকে ডিফল্ট করে দিচ্ছি সেইগুলোকে আমরা প্যারামিটার কলে স্কিপ করতে পারি চাইলে। মানে এইটা আমাকে প্যারামিটার কলে আমাকে আর দিতে হবে না, যখন আমি এখানে ফাংশনটা কল করব, এই যে এখানে যদি আমি কল করি ফাংশনটা, আমি প্রিন্সিপালের ভ্যালু দেবো, রেটের ভ্যালু দেবো, কিন্তু আমাকে টাইমের ভ্যালু আর দিতে হবে না। সেটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টে যেটা বললাম। কিন্তু we cannot, however still we cannot change the order of the arguments in the function call. অর্ডার আমরা চেঞ্জ করতে পারি না, অর্ডার যেমন আছে সেটাই থাকবে। To get control and flexibility over the values, Python offers keyword arguments. This allows to call the function with argument in any order using the name of the argument. মানে আমি যদি আর্গুমেন্টের নাম দিয়ে দিই, আমি একটা পার্টিকুলার আর্গুমেন্টের নাম দিয়ে দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা আর্গুমেন্টের তো নাম থাকবেই, কথা বুঝতে না পারলে আমাকে বলবে, প্রত্যেকটা আর্গুমেন্টের তো একটা নাম থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যখন এইটা করছি, আমি যখন প্রিন্সিপাল রেট টাইম নিলাম, আমি যেটা আগে বললাম, এইখানে যখন আমি পাস করাচ্ছি এক্স এর ভ্যালুটা গিয়ে এতেই ঢুকবে, ওয়াই এর ভ্যালুটা গিয়ে বিতেই ঢুকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি যদি এমন চাই যে ওয়াই এর ভ্যালুটা গিয়ে এতে ঢুকবে আর এক্স এর ভ্যালুটা গিয়ে বিতে ঢুকবে, তখন আমাকে এই কিওয়ার্ড আর্গুমেন্টটা ইউজ করতে হবে। কিভাবে? ধরো আমি একটা নিয়ে নিলাম, এইখানে আমি ডিফাইন করলাম, ডিফাইন a, b, আমি এখানে ডিফাইন করে দিয়েছি, ঠিক ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর আমি যখন এই এক্সাম্পল ফাংশনটাকে কল করব, তখন আমাকে যেটা করতে হবে, ভ্যালুটা পাস করানোর জন্য আমাকে এটা লিখে দিতে হবে, b is equal to 20, a is equal to 10। এইটা হলো কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে আর্গুমেন্টের নাম নিয়ে আমি ভ্যালুটা পাস করাবো। তখন এই সেকেন্ড ভ্যালুটা গিয়ে এ তে ঢুকবে, ফার্স্ট ভ্যালুটা গিয়ে বি তে ঢুকবে, কারণ আমি বলে দিলাম কোনটার কি ভ্যালু। এইটা আমাদের খুব একটা কাজে লাগে না, আমরা এটা ইউজুয়ালি ইউজ করি না। একটা কথা আছে, বলো। এটা নিয়ে বলো। ধরে নাও আমরা এই পজিশনাল আর্গুমেন্টে এ বি সি এর নিলাম আর এক্স ওয়াই জেড নিলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তারপর হ্যালো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? হ্যালো, হ্যাঁ স্যার, যেটা বলছিলাম স্যার, ধরে নাও আমরা পজিশনাল ইয়েতে এ বি সি এই তিনটে আমরা আগে নিয়েছি পজিশনাল আর্গুমেন্ট, ঠিক আছে? আবার আমরা মানে যখন প্রোগ্রামে রান করছি এক্স ওয়াই জেড নিলাম। হ্যাঁ, এবার যখন আমরা চাই যে এক্স ওয়াই জেডটা এ তে যাক, ওয়াইটা সি তে যাক, আর এটা মানে হ্যাঁ, মানে আমি যখন ডিফাইন করেছি, আমি যখন ডিফাইন করলাম এ বি সি নিলাম,
তারপর আমি যখন ফাংশনটা কল করছি, তারপর আমি প্রোগ্রামের মধ্যে এক্স ওয়াই জেড নিয়েছি, তারপরে আমি যদি চাই জেডটা গিয়ে এ তে ঢুকবে, তাহলে এ ইজ ইকুয়াল টু জেড করবো, আচ্ছা, বি ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই করলাম, সি ইজ ইকুয়াল টু এক্স করলাম। এইটা তখন হয়ে গেল তোমার এই কিওয়ার্ড আর্গুমেন্ট। বুঝতে পেরেছি। এই আমাদের হলো টাইপস অফ আর্গুমেন্ট। ঠিক আছে, আমরা ইউজুয়ালি পজিশনাল আর্গুমেন্টটা ইউজ করি। ঠিক আছে। এবার রিটার্নিং মাল্টিপল ভ্যালুজ, একটা ফাংশন থেকে আমি মাল্টিপল ভ্যালুজ রিটার্ন করব, কিভাবে দুরকম ভাবে করা যায়। ইদার মাল্টিপল রিটার্ন ভ্যালুজ ইদার মাস্ট বি স্টোরড ইন টাপল, তারপরে সেই টাপলটাকে আমি রিটার্ন করতে পারি। আর একটা আমি আলাদা আলাদা ভ্যালু নিয়ে সেই আলাদা আলাদা ভ্যালুগুলোকে আমি পাস করাতে পারি ফাংশন থেকে। মানে আমি টাপলে একসাথে করে একটা টাপল পাস করলাম যার মধ্যে মাল্টিপল ভ্যালুজ আছে, আবার সেই ধরো আমি আমার একটা ইয়ে থেকে রিটার্ন করতে হবে, রিটার্ন এ কমা বি কমা সি, সেটাকে আমি আলাদা আলাদা করে রিটার্ন এ রিটার্ন বি রিটার্ন সিও করতে পারি। আবার এই রিটার্নটাকে একটা এই এ বি সিটাকে একটা টাপলের মধ্যে স্টোর করে, মানে এই টাপলের মধ্যে এ বি সিটাকে স্টোর করে নিয়ে সেটাকেও রিটার্ন করতে পারি, দুরকম ভাবে করতে পারি। সো আমি ইট ক্যান বি স্টোরড ইন আ টাপল অ্যান্ড দেন রিটার্ন, বা এই আনপ্যাক করে মানে একসাথে নয়, একটা প্যাকেজের মধ্যে নয়, আলাদা আলাদা করে আমরা রিটার্ন করতে পারি। সেই এক্সাম্পল দেখি, মাল্টিপল রিটার্ন ভ্যালু স্টোরড ইন আ টাপল, আমি টাপলে স্টোর করে তারপরে রিটার্ন করব। একটা ফাংশন আছে যেটা তিনটে ভ্যালুকে 10 দিয়ে অ্যাড করছে, এক্স ওয়াই জেড তিনটে প্যারামিটার আছে, এটাকে এক্স প্লাস 10 ওয়াই প্লাস 10 জেড প্লাস 10 করছি। তিনটে আমার নাম্বার আছে n1 n2 n3, এই n1 n2 n3 কে আমি এই অ্যাড ফাংশনটার মধ্যে n1 n2 n3 তিনটেকে পাস করালাম। তিনটেকে আমি এর মধ্যে এলো, ঠিক আছে, এই অ্যাড 10 n1 n2 n3 তিনটে এর মধ্যে ঢুকবে। যখনই আমি রিটার্ন করছি তিনটে একসাথে, যখনই আমি তিনটে একসাথে রিটার্ন করব, তখনই সেইটা যখন রিটার্ন হবে একটা টাপল হিসেবে রিটার্ন হবে, আমাকে টাপলে স্টোর করতেও হবে না। তিনটে একটা রিটার্নের মধ্যে থাকা মানেই ওর টাপল হিসেবে রিটার্ন করবে। তিনটে একসাথে যেই করব, হ্যাঁ বলো, তিনটে মানে অপারেশন দিতে পারলে তো টাপলই রিটার্ন করবে, তাই তো? হ্যাঁ, তিনটে একসাথে আমি একটা রিটার্নে রিটার্ন করলাম, তার মানে যখন এই ফাংশনটাকে যখন আমি কল করলাম, এই ফাংশনটা এই নিউ নামের মধ্যে ঢুকেছে একটা টাপল হিসেবে। সেই টাপলটাকে যখন আমি প্রিন্ট করছি, এইটা প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে নিউ নামটা এখানে একটা টাপল। এবার আমি যদি আলাদা আলাদা করে করতে চাই, তখন আমার কি হবে, এই n1 n2 n3, ঠিক, সেইটাকে আমি তিনটে ভেরিয়েবলে নিচ্ছি। এই n1 n2 n3 এর মধ্যে আমি ফাংশনটা কল করেছি, তখন এই তিনটে রিটার্নের তিনটে ভ্যালুর মধ্যে ঢুকছে। আমি একটা প্রোগ্রাম, দাঁড়াও এক সেকেন্ড, তুমি বলবে, আমি একটা জিনিস একটু দেখিয়ে নিই। এই যে দুটো রিটার্ন করেছিলাম আমি, এই একটা রিটার্ন করেছিলাম, এই একটা রিটার্ন করেছিলাম একসাথে, কিন্তু আমি দুটো ভেরিয়েবলে ঢুকিয়েছিলাম, তাই এটা টাপল হিসেবে ঢোকেনি। এই ভ্যালুটা এখানে ঢুকেছে, এই ভ্যালুটা এখানে ঢুকেছে। কিন্তু যদি আমি এই রিটার্নটা করার পর এখানে একটা জাস্ট কাউন্ট নিতাম, কাউন্ট ইজ ইকুয়াল টু এইটা নিতাম,
তাহলে এই ইভেন অর্ডার ভ্যালুটা একটা টাপেল হিসেবে ঢুকতো কাউন্টের মধ্যে। যেহেতু আলাদা আলাদা ইভেন কাউন্ট একটা আলাদা, অড কাউন্ট একটা আলাদা, তাই জন্য দুটো ভ্যালু রিটার্ন দুটো ভেরিয়েবলের মধ্যে ঢুকছে। কিন্তু যদি একটা ভেরিয়েবল নিতাম এর জায়গায়, তাহলে এই দুটো ভ্যালু একটা টাপেল হিসেবে এই ভেরিয়েবলটার মধ্যে ঢুকতো। বুঝতে পেরেছি। ডিফারেন্সটা বোঝা গেছে? তাই জন্য আমার যদি টাপল হিসেবে চাই, মাল্টিপল রিটার্ন থাকলে একটা ভেরিয়েবলে নেব। যদি আমার টাপল হিসেবে না চাই, আলাদা আলাদা ভাবে চাই, তার মানে যতগুলো রিটার্ন আছে ততগুলো ভেরিয়েবলের মধ্যে আমাকে ফাংশনটা কল করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধে? ক্লিয়ার। বেশ, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। ফাংশনের মধ্যে বলতে গেলে এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, স্কোপ অফ ভেরিয়েবল। খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে। এইটা যদি মাথায় ঠিক করে না থাকে তাহলে সব প্রোগ্রাম ভুল হবে। স্কোপ অফ ভেরিয়েবল, স্কোপ মানে একটা পার্টিকুলার ভেরিয়েবলের লাইফটা কতটা, মানে কতটুকুর মধ্যেও কাজ করবে, কোন পোর্শনটা, প্রোগ্রামের কোন পোর্শনটার মধ্যে একটা ভেরিয়েবল কাজ করবে, ভেরিয়েবলটা স্কোপ কোথা থেকে কত অবধি। দু রকমের স্কোপ আছে, গ্লোবাল স্কোপ অ্যান্ড লোকাল স্কোপ, যেটাকে বলে গ্লোবাল ভেরিয়েবল বা লোকাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল কি? যেই ভেরিয়েবলগুলো আমরা ফাংশনের বাইরে লিখি, ফাংশনের বাইরে ডিফাইন্ড, সেই ভেরিয়েবলগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। যখন আমি কোনো ভেরিয়েবল ফাংশনের বাইরে লিখছি, সেই ভেরিয়েবলটা আমরা প্রোগ্রামের যেখানে খুশি ইউজ করতে পারি, ফাংশনের ভেতরেও চাইলে ইউজ করতে পারি। দ্যাট ইজ আ গ্লোবাল ভেরিয়েবল। আর লোকাল ভেরিয়েবল কি? যেই ভেরিয়েবলগুলো ফাংশনের ভেতরে ইউজ করা হয়েছে, ফাংশনের ভেতরে যেই ভেরিয়েবলগুলো ইউজ করা হয়েছে সেইগুলো আমরা ফাংশনের বাইরে ইউজ করতে পারি না। সেই ভেরিয়েবলের লাইফ টাইম অনলি ইনসাইড দ্য ফাংশন বডি। ঠিক আছে? লোকাল ভেরিয়েবল আমরা ফাংশন বডির মধ্যে থাকে, আর সেই বডির মধ্যেই আমরা ইউজ করতে পারি, ফাংশনের বাইরে ইউজ করতে পারি না। আর যেই ভেরিয়েবলগুলো বাইরে আছে ফাংশনের, মানে গ্লোবাল ভেরিয়েবল, সেইগুলো আমরা ফাংশনের ভেতরে, ফাংশনের বাইরে, যে অন্য ফাংশনের মধ্যে যেখানে খুশি আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? মানে গ্লোবাল ফাংশনটা অ্যাকচুয়ালি বলতে গেলে পাইথনে ইনবিল্ট ফাংশন বলতে। দেখো, এই এ ভেরিয়েবলটা, দিস ইজ আ লোকাল ফাংশন, লোকাল টু দ্য ফাংশন এরিয়া। মানে এই এটা আমরা ডিফাইন করেছি এই এরিয়া ফাংশনের মধ্যে। এই এটা আমরা বাইরে কোথাও ব্যবহার করতে পারবো না। কিন্তু এই এ আর এরিয়া বা এল বি, এইগুলো হচ্ছে ফাংশনের বাইরে ইউজ করা হয়েছে। তার মানে দিজ আর গ্লোবাল ভেরিয়েবল। আমরা এই তিনটে ভেরিয়েবলকে চাইলে ফাংশনের ভেতরেও ইউজ করতে পারি, কোনো এরার দেখাবে না। কিন্তু এই এটাকে আমরা বাইরে, ফাংশনের বাইরে ইউজ করতে পারবো না, শুধু এই ডেফিনেশনের মধ্যেই আমরা ইউজ করতে পারবো এটাকে। ক্লিয়ার? এই সেম প্রোগ্রাম, সেম যেই প্রোগ্রামটা, এই সেম প্রোগ্রাম আমি একটা ছোট্ট ডিফারেন্স করেছি। এখানে আমি এরিয়াটা বের করে, এরিয়ার মধ্যে এরিয়াটা কল করে এই এরিয়াটা প্রিন্ট করেছিলাম, তাই তো? এইখানে আমি ডাইরেক্ট এটা প্রিন্ট করছি, এই এটাই ডাইরেক্ট প্রিন্ট করছি। কিন্তু সেটা আমাকে এরার দেখাচ্ছে। কি এরার দেখাচ্ছে? এই এ ভেরিয়েবলটা বলছে নট ডিফাইন্ড, মানে এই এ ভেরিয়েবলটাকেও খুঁজে পাচ্ছে না, কারণ এ ভেরিয়েবলটা এখানে কোথাও নেই, ফাংশনের ভেতরে আছে। আমাকে বলছে এইটা তুমি বাইরে ইউজ করতে পারো না, কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল না, ফাংশনের জন্য এটা লোকাল ভেরিয়েবল। তাই জন্য এরার দেখাচ্ছে যে এ ভেরিয়েবলটাকেও কোথাও খুঁজে পাচ্ছে না। This is a local variable and these are global variables. Clear? খুব ইম্পর্টেন্ট। কোনো সময় যদি
কোনো প্রোগ্রামের মধ্যে এরকম ফাংশনের কোনো ভেরিয়েবল বাইরে ইউজ করে ফেলো ভুল করে, তাহলে কিন্তু প্রোগ্রামটা পুরো ভুল হয়ে যাবে। তাই জন্য যখন ভেরিয়েবল ইউজ করছো, ভেরিয়েবল লিখছো প্রোগ্রামে, খুব ভেবে চিন্তে ভালো করে দেখে শুনে ভেরিয়েবল ইউজ করবে। ঠিক আছে? কতটা বুঝতে পারছো প্রোগ্রামটা আমি জানি না। মিউটেবিলিটি, হ্যাঁ বলো। আগে আমি বলতে যে গ্লোবাল ভেরিয়েবল গুলো, ওগুলো মানে বলতে গেলে ইনবিল্ট ফাংশন আবার বা কোনো আলাদা ফাংশনের কথা বলছো? হ্যাঁ, বাইরে ইউজ করতে গ্লোবাল ভেরিয়েবল তুমি যেখানে খুশি ইউজ করতে পারো। এই এল আর বিটা নিয়ে কোনো ক্যালকুলেশন ফাংশনের ভেতরেও চাইলে করতে পারতে। হ্যাঁ, তো এই ভেরিয়েবল গুলো এই ফাংশনে, অন্য কোনো ফাংশনে, একটা প্রোগ্রামের মধ্যে যেখানে খুশি ইউজ করা যায়, কিন্তু এটাই এই প্রোগ্রামের মধ্যেই ফাংশনের বাইরে কোথাও ইউজ করা যাবে না। বুঝেছি। সেম ভেরিয়েবল বলতে পারবো না, আমি বলবো যে এটা অ্যাক্সেপ্ট যেটা বাদ হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টপিকটা ভালো করে দেখো, মিউটেবিলিটি অর ইমিউটেবিলিটি অফ আর্গুমেন্টস অর প্যারামিটার্স অ্যান্ড ফাংশন কল। মানে একটা ভ্যালু কতটা মিউটেবল আর কতটা ইমিউটেবল, কোনগুলো ইমিউটেবল বা কোনগুলো ইমিউটেবল। প্রোগ্রামটাকে ভালো করে দেখো, তারপরে আমি এক্সপ্লেন করছি। এইখানে একটা চেক বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, যার মধ্যে একটা নাম্বার পাস হয়েছে। কি করছে ফাংশনটা? ভ্যালু অফ ফাংশন, জাস্ট নামটা চেক করছে। আইডি অফ ফাংশন, আইডি মানে, এই আইডি কথাটার মানে কি জানো? আবার এই আইডি ফাংশনটার কাজ কি জানো? আইডি ফাংশন বলতে গেলে কি নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। কি একটা মানে এই যে এটা দেখতে পাচ্ছ আইডি, হ্যাঁ, আইডিটা আমরা যখন কোনো ভেরিয়েবল নিচ্ছি, এ বি সি ডি এক্স ওয়াই জেড, যে কোনো ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটা আমার মেমোরির একটা জায়গায় গিয়ে তো স্টোর হয়। আমার একটা মেমোরি আছে, 2 জিবির একটা র্যাম আছে, বা 8 জিবির একটা র্যাম আছে। ওই 8 জিবির মধ্যে কোথাও গিয়ে তো একটাকে বসবে, কোনো একটা র্যান্ডম জায়গায় গিয়ে। আমরা জানি না কোথায় গিয়ে বসবে, কিন্তু ওটার একটা অ্যাড্রেস আছে, একটা লোকেশন আছে। তো মেমোরি একটা মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হচ্ছে, তাই তো? এই আইডিটা এই ভ্যালুটার মেমোরি লোকেশনটা আমাকে দেয়। আচ্ছা, আইডি ফাংশনটা আমাকে এটার মেমোরি লোকেশনটা দেয়, যেই ভ্যালুটার, সেই ভ্যালুটার আমার মেমোরি লোকেশনটা পাঠায়। এবার আমি এটাই কি দেখার চেষ্টা করছি। এখানে আমি এই ভ্যালুটা প্রিন্ট করলাম, ভ্যালুটা 100 পাস করিয়েছিলাম, আর সেটার আইডিটা বের করলাম, ঠিক? হ্যাঁ। আমি নামের ভ্যালুটা +10 করলাম, ঠিক আছে? নামের ভ্যালুটা +10 করার পর আবার নাম্বারটা চেক করলাম, আবার সেটার আইডি বের করলাম, ঠিক আছে? আমি এবারে সেইটাকে প্রিন্ট করছি, মাই ভ্যালু 100। আমি আমার ভ্যালুটাকে চেক করলাম, ভ্যালুটাকে প্রিন্ট করলাম, আইডির ভ্যালুটাকে আমার এই ভ্যালুটাকে প্রিন্ট করলাম, ঠিক আছে? তারপরে আমি আবার এই ভ্যালুটাকেই পাস করালাম এই ফাংশনের মধ্যে। আবার এই পুরো একই কাজ, এই কাজটা পুরোটা হলো। আমার এই ভ্যালুটা নিয়ে সেটাকে আমার প্রিন্ট করলো, ঠিক আছে? এই পুরো বিষয়টা থেকে আমি কি বুঝলাম?
আমাদের যখন আমরা জাভা বা সি বা সি প্লাস প্লাসে কাজ করছি তখন আমাদের দুটো বিষয় থাকে, কল বাই রেফারেন্স আর কল বাই ভ্যালু। যে কোনো ফাংশনকে আমি রেফারেন্স বলতে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, আর কল বাই ভ্যালু। আমি যখন ভ্যালুটাকে চেঞ্জ করছি, কল বাই ভ্যালু করব, আমার ভ্যালুটাকে কোথাও অন্য কোনো একটা জায়গায় কপি করে শুধু ভ্যালুটাকে চেঞ্জ করছি, কিন্তু আগের যে লোকেশনটা ছিল অরিজিনাল লোকেশনের ভ্যালুটা আমার চেঞ্জ হচ্ছে না। কিন্তু কল বাই রেফারেন্স হচ্ছে আমি সেই রেফারেন্সটাকে কল করছি, অ্যাড্রেসটাকে নিয়ে অ্যাড্রেসের ভ্যালুটাই চেঞ্জ করে দিচ্ছি। তার মানে আমার অরিজিনাল যদি এইখানে আমার একটা ধরো এই আমার একটা মেমোরি লোকেশন, আমার এইখানে একটা ভ্যালু আছে 100, আমি যদি এই 100টাকে কল বাই ভ্যালু করি, এই 100 ভ্যালুটা অন্য একটা জায়গায় কপি হবে, সেইটাকে আমি চেঞ্জ করে 200 করব। দ্যাট ইজ কল বাই ভ্যালু। তার মানে অরিজিনাল লোকেশনটা যা আছে তাই থাকলো, ঠিক আছে। কিন্তু কল বাই রেফারেন্সে এটার অ্যাড্রেস ধরো এবিসি, আমি যখন কল বাই রেফারেন্স করব এই এবিসিটা কল হবে, এবিসির ভ্যালুটা চেঞ্জ হবে, হয়ে 200 হবে। তার মানে এই জায়গাতেই 200 হয়ে গেল, মানে এই লোকেশনের ভ্যালু আমি চেঞ্জ করছি, কল বাই রেফারেন্স মানে। আর কল বাই ভ্যালু মানে এই লোকেশনের ভ্যালুটাকে কল করে ভ্যালুটাকে চেঞ্জ করছি, তার মানে সেই ভ্যালুর একটা কপি তৈরি হয়ে গেল। পাইথনে কি হয়, পাইথনে এই কল বাই ভ্যালুর গল্প নেই, আমি যাই চেঞ্জ করি ওই লোকেশনেই চেঞ্জ হবে। কারণ দেখো এইখানে এই যে 100 আছে, 100টা আমি নিয়ে নিয়েছি, 100টাকে যখন আমি প্রিন্ট করাচ্ছি, 100 প্রিন্ট হয়ে একটা মেমোরি অ্যাড্রেস আমি পেয়েছি 17014573676। সেটাকে আমি যখন অ্যাড করছি সেইটার ভ্যালুটা দেখো সেম থাকছে। 10 যখন অ্যাড করলাম 17014575536, সরি এটা 7536। এখানে যখন আমি অ্যাড করছি তখন আমার সেম থাকছে, এই তখন আমার চেঞ্জ হচ্ছে ভ্যালুটা যখন আমি চেঞ্জ করলাম। কারণ আমি একটা ছোট্ট জিনিস একটু আগে বলি, এই যে আমি ভ্যালুটা এখানে নিয়েছি, ভ্যালুটা যে পাস হয়েছে এখানে, এইখানে যেই ভ্যালুটা ছিল, এইখানে যেই ভ্যালুটা পাস হয়েছে, ভ্যালুটা তো এই ভ্যালুটা গিয়ে এই ফাংশনে পাস হয়েছে কারণ আমি ফাংশনটা কল করেছি, তখন কিন্তু অ্যাড্রেসটা আমার চেঞ্জ হয়নি। কারণ এইখানে যেই আমি ভ্যালুটা নিয়েছি, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। তার মানে আমার যখন ভ্যালুটা পাস হলো তখন আমার ভ্যালুটা চেঞ্জ হয়নি। কিন্তু যখন আমার ভ্যালুটা অ্যাড হয়ে একটা নতুন ভ্যালু তৈরি হলো, তখন আমার নতুন ভ্যালুর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল। কারণ যখন আমি নতুন ভ্যালু তৈরি করছি তখন সেই নতুন ভ্যালুটা গিয়ে পাইথনে, আমি সেটা উল্টো বললাম, নতুন ভ্যালুটা সবসময় একটা অন্য মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হয়, আগের লোকেশনের ভ্যালুটা ওভাররাইট হয় না। মানে এই লোকেশনে 100ই আছে, কিন্তু আমি যখন 100 এর ভ্যালুটা চেঞ্জ করলাম তখন সেই 100 ভ্যালুটা আপডেট হয়ে এই লোকেশনে গেল। সেইটাকে আমি আবার যখন প্রিন্ট করিয়েছি সেইটার দেখো ভ্যালুটা সেম আছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। চারবার প্রিন্ট হয়েছে, এইখানে একটা প্রিন্ট, এইখানে একটা প্রিন্ট, এইখানে একটা প্রিন্ট, এইখানে একটা প্রিন্ট। প্রথমে আমি 100 নিয়ে প্রিন্ট করেছি, সেটার একটা মেমোরি লোকেশন পেয়েছি। তারপরে আমি এই 100টাকে পাস করিয়েছি, 100টা এখানে ঢুকেছে, সেইটা প্রিন্ট হচ্ছে। যেহেতু ভ্যালুটা 100 তাই জন্য সেম অ্যাড্রেস, তাই তো। ভ্যালুটা আমার 10 দিয়ে অ্যাড করলাম, ভ্যালুটা আপডেট হয়ে অন্য অ্যাড্রেসে চলে গেল, অ্যাড্রেসটা আপডেট হয়ে গেল, ঠিক আছে।
তারপর আমার আবার এখানে চেঞ্জ হচ্ছে, এখানে আমি মাই ভ্যালুটাই প্রিন্ট করালাম 100, ঠিক? কিন্তু আমি যখন আইডিটা আমি প্রিন্ট করাতে যাচ্ছি, আমার প্রোগ্রামের কার্সারটা এই আইডিতে বসে আছে, তাই জন্য আমার এই আইডিটাই আমাকে প্রিন্ট করে দিল। এবার আমি যদি এক্সপ্লেনেশনে আসি, এখানে কি লেখা আছে? ফ্রম দ্য previous example we can say that Python variables are not storage containers. Python variable এর মধ্যে আমাদের কোনো ভ্যালু স্টোর হয় না, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু স্টোর হয় না। কি হয়? rather Python variables are like memory references, মানে মেমরি লোকেশনের অ্যাড্রেস। Python ভেরিয়েবল গুলো they refer to a memory address where the value is stored, ঠিক আছে? Thus, any change in the mutable type data will also change the memory address. কোনো ডেটা আমি যদি চেঞ্জ করি, সেই ডেটার মেমরি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? So, any change to formal argument will not reflect back to the corresponding actual argument, and in case of mutable type, any change in mutable type will not change the memory address. Mutable type এ memory address change হবে না, কিন্তু immutable type এ memory address change হবেই। মানে এতদিন ধরে যেমন ভেরিয়েবল একটা নিয়েছি, ওটা একটা ভ্যালু নয়, ওটা একটা রেফারেন্স। হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালুটা স্টোর হচ্ছে না, ভেরিয়েবলটা কোনো একটা মেমরি লোকেশনের ভ্যালু স্টোর করছে, যেই লোকেশনের মধ্যে ওই ভ্যালুটা যাচ্ছে। মানে আমি যত প্রোগ্রাম করেছি এই এ ভেরিয়েবলটার মধ্যে কিন্তু লেন্থ অ্যান্ড ব্রেথ নেই। এ ভেরিয়েবলটার মধ্যে কোনো একটা মেমরি লোকেশন আছে, সেই মেমরি লোকেশনে লেন্থ অ্যান্ড ব্রেথের ভ্যালুটা আছে। তাই জন্য আমি যখন এর আইডি বের করতে চাই, তখন আমার একটা মেমরি লোকেশন দেয়, ঠিক আছে? হ্যাঁ, ইনবিল্ট ফাংশন। এবার আমরা কয়েকটা প্রোগ্রাম করব। এই আচ্ছা, আমি বলে রাখি, আমাদের ফাংশন চ্যাপ্টারটা, ফাংশনের যে টপিকগুলো, ফাংশনের টপিক আমাদের শেষ, আর ফাংশনের কোনো টপিক নেই আমাদের ক্লাস 12 এর সিলেবাসে, ঠিক আছে? এই আগের ক্লাসে যা যা করিয়েছি আর আজকে যা যা করালাম, এইগুলো আমাদের ফাংশন চ্যাপ্টারে সবকিছু কভার হয়ে গেল। এবার ফাংশনের ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামস করব, বিভিন্ন ভ্যালু পাস করানো। মানে আমরা যে কোনো প্রোগ্রাম এতদিন যা করেছি, ফিবোনাকি সিরিজ বলো, প্যালিন্ড্রোম বলো, এই ওই সেই যে কোনো প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামগুলো জাস্ট ফাংশনে লিখবো, ফাংশনটাকে কল করব, ঠিক আছে? এই প্রোগ্রামটা, হ্যাঁ বলো। মানে লেনটা তো একই, প্যালিন্ড্রোম নাম্বারটা মানে আগে ওটা বলতে হবে, তারপরে সেটাকে কল করতে হবে, ভ্যালু পাস করতে, ঠিক আছে? তিনটে প্রোগ্রাম করি, একটু দেখি। প্রোগ্রামটা শুরু করো, 2-3 মিনিট সময় দিচ্ছি, করো।
হচ্ছে, পারবে? মানে একটা প্রোগ্রামের জন্য মানে আমার নাম অনুরাগ, মানে এটা কতবার আসছে হ্যাঁ। আবার বাকিগুলো প্রায় না, এটা কতবার আছে এনটা কতবার আছে এটা না, আমি ধরো বলে দিলাম যে একটা ভেরিয়েবল ম্যাথামেটিক্স, মানে ইউজার দুটো ইনপুট দেবে, একটাই স্ট্রিংটা দেবে ইনপুট, আর একটা ক্যারেক্টারটা দেবে ইনপুট। আমাকে বলতে হবে এ কতবার আছে এর মধ্যে। তার মানে আমার দুখানা ইনপুট আছে, একটা স্ট্রিংটা ইনপুট আছে, ক্যারেক্টারটা ইনপুট আছে, এই ক্যারেক্টারটা কতবার আছে সেটা আমাকে বলতে হবে। এবার যদি ধরো এইখানে ম্যাথামেটিক্স এর মধ্যে কেউ একটা দিল জেড, তখন আউটপুট আসবে 0। ক্লিয়ার? হুম। লিখেছি, করেছি। কি করেছো প্রথমে বলো? প্রথমে তো দিলাম ডেফ কাউন্ট ক্যারেক্টার। হুম। হ্যাঁ, ব্র্যাকেট স্ট্রিং। হুম। এবার আমি কটা প্যারামিটার হচ্ছে ওটা? কটা প্যারামিটার? ফাংশন একটা কেন, ফাংশনটায় তো দুটো প্যারামিটার থাকবে। ও হ্যাঁ, ক্যারেক্টার স্ট্রিং। আচ্ছা দেখো, দুটো প্যারামিটার পাস হচ্ছে তো, স্ট্রিংটা আর ক্যারেক্টারটা, তাই তো? দুটো প্যারামিটার পাস হচ্ছে, স্ট্রিংটা আর ক্যারেক্টারটা। এবার আমি একটা ইনপুট নিয়েছি এন্টার আ স্ট্রিং, একটা ক্যারেক্টার নিয়েছি এন্টার দ্য ক্যারেক্টার টু কাউন্ট ইন স্ট্রিং। এবার আমি সি এর মধ্যে সেইটা আমি পাস করালাম, ঠিক আছে? এই দুটোই আমি পাস করালাম। এই মেসেজটা গিয়ে ঢুকলো str1 এ, সিএইচটা গিয়ে ঢুকলো সিএইচ এ, ঠিক আছে? কাউন্ট একটা 0 আছে, কারণ আমাকে 0 থেকে তো একটা একটা করে কাউন্ট করতে হবে। মানে সি আগে থেকে 0ই আসছে। প্রথমে তো আমি কাউন্টের ভ্যালুটা 0 নেব, ইনিশিয়ালাইজ করতে হবে তো একটা ভ্যালু দিয়ে, তারপরে তো 1 2 3 4 হবে। যদি আমি প্রথমে 0 না বলে দিই, প্রথম +1টা কার সাথে করবে? প্রথম +1টা তো 0-র সাথে করলে তবেই 1 আসবে। এবার আমি এই str1 এর প্রত্যেকটা ক্যারেক্টার নিচ্ছি, ঠিক আছে? এই যেমন এখানে আমি এই ধরো
কম্পিউটার সায়েন্স, সি কতবার আছে আমি দেখছি। এবার এস এর মধ্যে প্রথমে সি ঢুকছে, আমি দেখছি এই সিএইচ এর মধ্যে কিন্তু সি আমি পাস করিয়ে দিয়েছি। আমি দেখছি এস আর সি ইকুয়াল কিনা, যদি ইকুয়াল হয় কাউন্টের ভ্যালুটা 1 অ্যাড করলাম। তারপরে ও ঢুকছে, ও এখানে ম্যাচ করছে না, এর মধ্যে ঢুকবে না। এম, পি, ইউ, টি এগুলো একটাও ম্যাচ করছে না, এর মধ্যে ঢুকবে না। আবার এই সি তে এসে এইটা ট্রু হবে, তখন আবার এইখানে গিয়ে এটা প্লাস করবে। তারপরে সবকটা হয়ে যাওয়ার পর কাউন্ট রিটার্ন করে দেবে। তারপরে আমি কি দেখছি, যদি সি 0 হয় তাহলে আমি প্রিন্ট করে দিচ্ছি ch is not in this message or this string, আর না হলে c found এত times in this string। আমি কিন্তু ফর লুপ দিয়ে করেছি। ফর লুপ বলতে ফর লুপই তো করেছি। আমি দেখতে পাচ্ছি না, ওই এটা হেভি আছে প্রোগ্রামটা, তাই বলছি। তুমি আমার লেখাটা দেখতে পাচ্ছ কি? আমি যে এইখানে লিখেছি সেটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছি। এই প্রিন্টের যে এই প্রোগ্রামটা পুরো বইটা ওটা দেখতে পাচ্ছি না। আমি আরেকবার লিখছি এখানে, বা আগেরটাই লিখছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ লেখা? হ্যাঁ, তোমার হাতের লেখাটা দেখতে পাচ্ছি, মানে ওই যেগুলো ঠিক আছে, দুটো কাজ হচ্ছে। কি করব, আমি আগে একটা কাউন্ট নিয়ে নেব যেটার ভ্যালু 0। হ্যাঁ, ফর লুপ চলবে ফর এস ইন str1, str1 এর প্রত্যেকটা ক্যারেক্টার আমি একটা একটা করে নেব এস এর মধ্যে। কি চেক করব, ইফ s is equal to ch, প্রত্যেকটা ক্যারেক্টার এই যে ক্যারেক্টারটা কাউন্ট করতে চাইছি সেটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, কাউন্টের ভ্যালু একটা করে বাড়িয়ে দেবো। আর সব হয়ে গেলে রিটার্ন কাউন্ট। এই হয়ে গেল। এই হলো আমার ফাংশনটা। তারপর আমি প্রিন্ট করিয়ে দেবো। যদি 0 হয় বলবো, যদি কাউন্ট আমি পরে এখানে আমি ভ্যালুটা নিয়ে নিতে পারি। ধরো আমি নিয়ে নিলাম এমএসজির মধ্যে একটা স্ট্রিং নিয়ে নিলাম, আর এটার মধ্যে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম যেটা আমি কাউন্ট করতে চাই, ঠিক আছে। তারপর আমি এই ফাংশনটা কল করলাম, ধরো c is equal to কাউন্ট ক্যারের মধ্যে আমি এই দুটোকে পাস করাচ্ছি, এই দুটোকে আমি পাস করালাম। তারপরে আমার যা ভ্যালু বেরোবে সেটা যদি c equal to 0 হয় তাহলে আমি এখানে প্রিন্ট করিয়ে দিতে পারি যে দিস ইজ নট ফাউন্ড, দিস ক্যারেক্টার ইজ নট ফাউন্ড। আর না হলে আমি প্রিন্ট করাতে পারি যে দিস ক্যারেক্টার ইজ ফাউন্ড এতবার, দিস মেনি টাইমস, c টাইমস। বোঝা গেছে? তুমি পিপিটিটা পেয়ে গেলে, পিডিএফটা পেয়ে গেলে এটা আরো ভালো করে বুঝতে পারবে। এটা হয়তো ভিডিও কলে ওরকম হেজি দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট প্রোগ্রাম, পারফেক্ট নাম্বার। জানো হোয়াট ইজ আ পারফেক্ট নাম্বার? ভুলে গেছি, রিকল করে একদম বলছি। 6 একটা পারফেক্ট নাম্বার, কারণ 6 এর কি কি ফ্যাক্টর আছে? 1 2 3, 6 আছে কিন্তু ইটসেলফটাকে ছাড়া, এটার ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে 1 plus 2 plus 3 is equal to 6, তার মানে 6 is a perfect number।
মানে ফ্যাক্টরস গুলোর অ্যাডিশন যদি ওই নাম্বারটাই হয়, দ্যাট ইজ এ পারফেক্ট নাম্বার। এখানে ধর দুটো ক্যারেক্টার নেব, দুটো কেন ক্যারেক্টার নেবে, একটাই নেবে। একটা প্যারামিটার নেব তো? হ্যাঁ, সেই প্যারামিটারটা চেক করবে যে সেটা পারফেক্ট নাম্বার কিনা। 6 একটা পারফেক্ট নাম্বার, 28 একটা পারফেক্ট নাম্বার, তারপরে আর কি আছে, 496 একটা পারফেক্ট নাম্বার। এটা বলে দাও, এটা বলে দাও, এটা পাচ্ছি না, এটা ভুলে গেছি প্রোগ্রামটা। দেখো, দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। দেখো, ভালো করে দেখো, কি বুঝলে বলো। পারফেক্ট নাম্বার এন্ড সাম ফর x in n 1 comma x n modulus x আচ্ছা, সবার আগে লজিক টজিক সব ছেড়ে দাও, আগে আমাকে বলো এইটা কি রিটার্ন করবে। এই সাম ইকুয়াল টু এন কি রিটার্ন করবে? সাম ইকুয়াল টু n মানে যে ফ্যাক্টরস গুলো নিয়ে এলো 1 2 3, ওটা যদি নাম্বারটা ইকুয়াল কিনা সেটা দেখাবে। হ্যাঁ, মানে এই ইকুয়াল টুটা আমি অপারেটর পড়ানোর সময় বলেছিলাম, ইকুয়াল টুটা হচ্ছে রিলেশনাল অপারেটর, চেক করে যে এই দুটো সেম কিনা। তার মানে এইটা ট্রু বা ফলস রিটার্ন করবে। মানে এই ফাংশনটা থেকে আমি রিটার্ন পাবো ট্রু অর ফলস, কোনো ভ্যালু আমি রিটার্ন পাবো না, ট্রু বা ফলস পাবো। ঠিক আছে, মানে আমার এই একটা নাম্বার আমি ইনপুট নিলাম, ঠিক আছে, তারপরে ফাংশনটাকে এইটা পাস করি, আমি প্রিন্ট করছি, মানে ফাংশনটার ভ্যালুটা প্রিন্ট করছি ডিরেক্ট। ঠিক আছে, ঠিক আছে, এবার এই নামটা আমার যে এখানে পাস হলো, সামের ভ্যালু 0, ধরো আমি 6 নিয়েছি, 6 পাস করিয়েছি, সামের ভ্যালু 0, ঠিক। ফর এক্স ইন রেঞ্জ 1 থেকে n, ফর কোথা থেকে কত অবধি চলবে? ফর চলবে 1 থেকে 5 অবধি, 1 থেকে n মানে 6 এর আগে অবধি চলবে, তাই তো? এক্স এর ভ্যালু প্রথমে 1, n mod 1, n হচ্ছে 6 mod 1 ইকুয়ালস টু 0, ট্রু হচ্ছে, এটা ট্রু হচ্ছে তো? তার মানে সামের ভ্যালু প্রথমে হলো, সামের ভ্যালু প্রথমে 0 ছিল, প্রথমে হলো 0 প্লাস 1, ঠিক। পরের লুপে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 2, n mod 2 মানে n হচ্ছে 6 mod 2 is equal to 0, এটাও ট্রু। তার মানে এটাও ট্রু, তার মানে সামের ভ্যালু আগে কত ছিল? 1, হয়ে গেল 1 প্লাস 2 3, ঠিক। তারপরে আবার গেল, এবার এক্স চেঞ্জ হয়ে এক্স এর ভ্যালু হলো 3, আবার এখানে ঢুকলো x mod 3 ইকুয়ালস টু 0, এটাও ট্রু।
তার মানে ভেতরে ঢুকবে সাম ইকুয়ালস টু 3 প্লাস 3 6 হলো, তারপরে এখানে যাবে x এর ভ্যালু 4, 6 mod 4 ইকুয়ালস টু 0, এটা ফলস। তার মানে এখানে আর ঢুকবে না, ভেতরে সাম করবে না। আবার বাইরে যাবে x এর ভ্যালু 5, এটাও ফলস, তাই তো? তার মানে এখানে ঢুকবে না, লুপ শেষ, 1 থেকে 5 অবধি হয়ে গেল। তার মানে সামের ভ্যালু আমি পেয়ে গেছি 6। এখানে আমি কি চেক করছি, সামের ভ্যালু আর n এর ভ্যালু সেম কিনা। সামের ভ্যালু আর n এর ভ্যালু সেম, তার মানে এটা রিটার্ন করবে কি, ট্রু রিটার্ন করবে। এখানে আমার প্রিন্ট হয়ে যাবে ট্রু। ক্লিয়ার, পরিষ্কার? বেশ। লাস্ট প্রোগ্রাম, একটা স্ট্রিং পাস করব, চেক করব সেটা প্যালিন্ড্রোম কিনা। নাম্বার না, স্ট্রিং। MADAM, প্যালিন্ড্রোম। উল্টো করলেও সেম। MOM সেম, DAD সেম। এগুলো হচ্ছে প্যালিন্ড্রোম স্ট্রিং। দেখো আমার একটা ফাংশন আছে যেটার মধ্যে একটা স্ট্রিং পাস হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আমার দুটো পজিশন আছে, লেফট পজিশন আর রাইট পজিশন। ঠিক, লেফট পজিশনের ভ্যালু হচ্ছে 0, একদম রাইট পজিশনের ভ্যালুটা কত, লেন্থ -1। কেন লেন্থ -1? ধরো এইটার ভ্যালু হচ্ছে 0, এটার লেন্থ যদি 1 2 3 4 5 6 হয়, তার মানে এটার ভ্যালু 5, তার মানে লেন্থ -1, তাই তো?
যতক্ষণ রাইট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু লেফট ততক্ষণ আমি এই লুপটা চালাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? কন্ডিশনটা বুঝতে পেরেছো তো? কন্ডিশনে কি হচ্ছে সেটা আমি বলছি। লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ রাইট পজিশনের ভ্যালুটা লেফট পজিশনের ভ্যালুর গ্রেটার বা ইকুয়াল হবে। কি করছি? ইফ নট স্ট্রিং লেফট ইকুয়ালস টু স্ট্রিং রাইট দেন রিটার্ন ফলস। যদি কোনো একটা যদি ইকুয়াল না হয় তখনই ওটা প্যালিন্ড্রোম নয়, তাই তো? বুঝতে পারল? মানে এইটা একটা প্যালিন্ড্রোম ওয়ার্ড, MADAM, এটা একটা প্যালিন্ড্রোম। মানে এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, আর এইটা মিডলে আছে। কিন্তু যদি MAD ধরো XM যদি আমি করে দিই, তার মানে এইটা ইকুয়াল টু এইটা হচ্ছে, কিন্তু এইটা ইকুয়াল টু এইটা হচ্ছে না, তার মানে এটার প্যালিন্ড্রোম নয়। তার মানে আমি প্রত্যেকটা দেখছি লেফট পজিশনটা রাইট পজিশনের সাথে ইকুয়াল কিনা। ইফ নট মানে নট ইকুয়াল দেখছি, যদি নট ইকুয়াল হয় তার মানে আমি ফলস রিটার্ন করে দেবো। তারপরে আমি কি করছি, এই মানে এই ইফটা যদি ট্রু না হয়, মানে যদি এইটার ক্ষেত্রে এইটা তো ট্রু হবে না, নট ইকুয়ালটা তো ট্রু হচ্ছে না, তখন আমি কি করব, লেফট পজিশনটা একটা বাড়িয়ে দেবো, রাইট পজিশনটা একটা কমিয়ে দেবো। মানে লেফট পজিশনের ভ্যালুটা এইখান থেকে এইখানে চলে যাবে, 0 থেকে 1 হয়ে যাবে, রাইট পজিশনটা 5 থেকে 4 হয়ে যাবে। তারপরে সেই দুটোকে চেক করব ইকুয়াল কিনা। তারপরে আবার হলো না ইকুয়াল, মানে এইটার ক্ষেত্রে এইটাও ইকুয়াল হলো, তার মানে এটা ফলস হয়ে গেল। আবার আমি করিয়ে দিলাম, লেফট পজিশনের ভ্যালুটাকে আমি করে দিলাম এখানে 0 থেকে 1, 1 থেকে 2, আবার রাইট পজিশনটাও হয়ে গেল 2, মানে দুটোই 2 চেক করছে, তার মানে দুটোই ইকুয়াল হচ্ছে, তার মানে এটা আবার ফলস, তার মানে ট্রু রিটার্ন করে দেবে, তার মানে ইট ইজ আ প্যালিন্ড্রোম। লেফট পজিশনটা একটা করে বাড়িয়ে রাইটের দিকে নিয়ে যাব, রাইট পজিশনের ভ্যালুটা একটা করে কমিয়ে লেফটের দিকে নিয়ে আসবো, তারপরে সেই দুটো চেক করব। ফার্স্ট লাস্ট, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, এরকম করে চেক করতে থাকবো লুপের মধ্যে। আর কখন লুপটা শেষ হবে? যখনই লেফটের পজিশন আর রাইটের পজিশন সেম হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? অড ডিজিট, ইভেন ডিজিট, যা খুশি হতে পারে। দেখো এইটার ক্ষেত্রে কি, এইটাই তো ইকুয়াল হয়ে গেল। তোমারটার ক্ষেত্রে কি, এই নামটার ক্ষেত্রে কি হবে? যদি একটা ইভেন নাম্বারের প্যালিন্ড্রোম থাকে তাহলে এই যে এই পজিশনে আসছে, এই পজিশনে গিয়ে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 2, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 3, তাই তো? তারপরে কি হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 3, এটার ভ্যালু হয়ে যাবে 2, মানে লেফটের ভ্যালু হয়ে যাবে 3, রাইটের ভ্যালু হয়ে যাবে 2, তার মানে রাইটটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে এই কন্ডিশনটা তো ফলস হয়ে যাচ্ছে। আমি তো এই কন্ডিশনটাই দিয়েছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু, রাইট শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, রাইটটা তো লেস হয়ে যাচ্ছে, তার মানে এই পজিশনে যেই চলে আসবে তারপরে কন্ডিশনটা থেকেই আর লুপ শেষ। বোঝা গেছে? একটু মাথা খাটিয়ে বুদ্ধি করে করলেই নিজেই প্রোগ্রামগুলোর লজিক পারবে। জাস্ট লজিকগুলো মাথায় আনতে হবে, সেইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বসাতে হবে। জাস্ট একটা যখন কোনো প্রোগ্রাম পাবে সামনে, সেই প্রোগ্রামের কি কি ভ্যালু লাগছে সেইটার একটা এক্সাম্পল নেবে, সেই এক্সাম্পলটা নিয়ে জাস্ট এটা ভাববে আমাকে কোথা থেকে কি চেক করতে হবে, সেই চেকিংটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বসানোর চেষ্টা করবে, তাহলেই দেখবে হয়ে যাচ্ছে।
নেক্সট ক্লাসের যে আগে যেটা কাজ, নেক্সট ক্লাসে আমি কোনো পার্টিকুলার প্রোগ্রাম দিচ্ছি না, নেক্সট ক্লাসে ভালো করে ফাংশন চ্যাপ্টারটাকে থ্রু আউট দেখবে, কোথায় কি সমস্যা আমি জানতে চাই। ঠিক আছে? আচ্ছা বইটা কিনে নিয়েছি। ঠিক আছে, ফাংশন চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে, কি অসুবিধে না অসুবিধে সেগুলো আমাকে বলবে নেক্সট ক্লাসে। ঠিক আছে? নেক্সট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি নেক্সট ক্লাসে আমি যা যা পড়াবো সেটার ভিডিওটা দেখে নিও। নেক্সট উইকে তো ক্লাস হবেই, তো ক্লাসের ভিডিওটা ভালো করে দেখে নিও। ঠিক আছে? ঠিক আছে, বেশ, চলো টাটা। হ্যাঁ বাই।